হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এক ভয়ঙ্কর হরর মুভিটি বানানো হয়েছে জাপানের ওকিগাহারা জঙ্গলকে ঘিরে। জাপানের মানুষজন জঙ্গলটিকে এখনো সুইসাইড ফরেস্ট নামে চিনে। অতীতে এক সময় এই জঙ্গলে মানুষ সুইসাইড করার জন্য আসতো। বলা হয়ে থাকে এখানে সেই আত্মহত্যাকারীদের আত্মা এখনো ঘুরে বেড়ায়। দেখতে দেখতে আপনারাও বুঝতে পারবেন না কোনটা বাস্তব আর কোনটা ভ্রম। চলুন তাহলে শুরু করা যাক দ্য ফরেস্ট মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা সাহায্যের জন্য চিৎকার করছিল। মেয়েটি বলছিল, এখানে কি কেউ নেই আমাকে সাহায্য করার মতো? প্লিজ আমাকে কেউ সাহায্য করুন। এরপর হঠাৎ সারার ঘুম ভেঙে যায়। অর্থাৎ সারা নামে এই মেয়েটি এতক্ষণ স্বপ্ন দেখছিল। আজকাল প্রায় সময় সে এরকম অদ্ভুত স্বপ্ন দেখে। তো যাই হোক, পরের সিনে আমরা সারাকে দেখতে পাই এয়ারপোর্টে এসেছে জাপানে যাওয়ার জন্য। আসলে সারার আরেকটা বোন রয়েছে যে কিনা জাপানে গিয়েছিল নিজের কেরিয়ার করার জন্য। আর সে সেখানে পড়াশোনা শেষ করে ওইখানে একটি স্কুলে জব নিয়েছিল। আর সে ওইখানেই পার্মানেন্ট হয়ে যায়। আর সারা আমেরিকাতে থেকে যায় তার হাজবেন্ড রবের সাথে। তার বোনের নাম জেস। সারা এবং জেস যমজ বোন। সারার জাপানে যাওয়ার কারণ হলো জাপান থেকে একজন পুলিশ অফিসার সারাকে কল দিয়ে বলেছে জেসকে কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছে না, মানে কয়েকদিন ধরেই সে নিখোঁজ। পুলিশ আরো জানায় জেসের শেষ লোকেশন ছিল ওকিগাহারা ফরেস্টের কাছে। তাই তাদের ধারণা যে সে হয়তো সেই বনে গিয়েছে সুইসাইড করার জন্য। কারণ ওকিগাহারা ফরেস্টকে সুইসাইড ফরেস্ট হিসেবে সবাই জানে। জঙ্গলটিকে কেন সুইসাইড ফরেস্ট বলা হয় সেটা আমরা সামনে জানতে পারবো। তো যাই হোক, পুলিশের কথাগুলোর সাথে সারার প্রতিদিনের স্বপ্নগুলো অনেকটাই মিল ছিল। কারণ সারা আর জেস যেহেতু যমজ বোন, তাই জেসের কোনো বিপদ হলে সারা সেটা আগেই টের পেয়ে যায়। আর সারা তার বোনকে নিয়ে বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে থাকে। পরের সিনে আমরা সারাকে দেখতে পাই জাপানে চলে এসেছে আর সেখানকার একটি হোটেলে উঠে। তারপর রাতে সে ইন্টারনেটে ওকিগাহারা ফরেস্ট লিখে সার্চ দিলে সেই জঙ্গল সম্পর্কে ভালো কিছু দেখতে পায় না। সবগুলো নিউজেই ভয়ঙ্কর ছিল। তাই সে খুব আপসেট হয়ে যায়। কারণ সে ভাবে এত ভয়ানক একটি জঙ্গল থেকে তার বোন কি বেঁচে ফিরতে পেরেছে নাকি সেখানেই মারা গেছে। এসব কথা চিন্তা করে তার মাথা ধরে যায় আর সে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে আবার সে স্বপ্ন দেখছিল তার রুমের বেসমেন্ট থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তাই সে বেসমেন্টে গিয়ে দেখে সেখানে একটি তাঁবুর ভিতরে কেউ বসে আছে। তাই সারা সেই তাঁবুকের কাছে গিয়ে তাঁবুর জিপারটি খুলতেই সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পাই। আর হঠাৎ করেই মেয়েটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে যায়। আর সেটা দেখে সারা ভয়ে চিৎকার দিয়ে ওঠে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, পরের দিন সকালে সারা তার বোনের স্কুলে যায় যেখানে সে পড়াতো। ক্লাসরুমে ঢোকার সাথে সাথে স্টুডেন্টরা সারাকে দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। তারপর হাসিকো নামে একটি মেয়েকে জিজ্ঞেস করা হয় কেন তারা সবাই ভয় পেয়েছে। তখন হাসিকো বলে স্কুলের সবাই জানে তাদের জেস ম্যাডাম ওকিগাহারা ফরেস্টে গিয়েছিল আর সেখান থেকে ফিরে আসেনি। তাই তারা ধরে নিয়েছে তাদের ম্যাডাম হয়তো সেখানেই মারা গিয়েছে, কারণ সেই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। আর সারা যেহেতু জেসের যমজ বোন, তাই সবাই সারাকে জেসের আত্মা মনে করে চিৎকার করে ওঠে। তখন একজন টিচার সারাকে এই জঙ্গল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দেয়। উনি বলেন আগেকার সময়ে যখন মানুষের খাবারের অভাব ছিল তখন তারা তাদের পরিবারের যদি কোনো বৃদ্ধ, অন্ধ অথবা প্রতিবন্ধী মানুষ থাকতো তাহলে তাদেরকে এই জঙ্গলে রেখে আসতো মরার জন্য। এবং সেই সাথে যে মানুষগুলো খুব ডিপ্রেশনে থাকতো তারা এই জঙ্গলে গিয়ে সুইসাইড করে নিত। তখন সারা জিজ্ঞেস করে এত কিছু জেনেও মানুষ এখানে ঘুরতে যায় কেন? তখন মহিলাটি বলে ওকিগাহারা হলো মাউন্ট ফুজির একটি অংশ। মাউন্ট ফুজি হলো জাপানের একটি পর্যটন এলাকা, মানে মানুষ এখানে ঘুরতে যায়। তাই কেউ কেউ মাউন্ট ফুজিতে এসে ওকিগাহারা জঙ্গলেও ঘুরে আসে। তারপর স্কুল থেকে ফেরার পথে সারা জেসের রুমটি দেখতে চাইলে স্কুলের ম্যাডাম তাকে জেসের রুমে নিয়ে যায়। রুমে ঢোকার পর সারা সেখানে অনেকগুলো ডিপ্রেশনের ওষুধ দেখতে পায়। আর যেটা দেখে সারা বুঝতে পারে যে জেস কয়েকদিন ধরে ডিপ্রেশনে রয়েছে। আর সেই সাথে সারা ওকিগাহারা জঙ্গলের একটি ম্যাপ দেখতে পায়, যেটা দেখে সারা শিওর হয়ে যায় জেস ওই জঙ্গলেই গিয়েছে। তারপর সারা এখান থেকে সরাসরি মাউন্ট ফুজিতে চলে যায়। আর সেখানে একটি হোটেলে এক মহিলাকে জেসের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তারা কি জেসকে দেখেছে কিনা। উত্তরে মহিলাটি বলে সে দেখেছে। তখন সারাকে সে বেসমেন্টে নিয়ে যায়। আর সারা সেখানে যাওয়ার পর দেখতে পায় অনেকগুলো লাশ সেখানে রাখা ছিল। তখন মহিলাটি সারাকে বলে আপনার বোন হয়তো এখানে আছে। তখন সারা লাশগুলো চেক করে দেখে সেখানে তার বোন নেই। তো এখানে বিষয়টা ছিল এরকম
এই হোটেলে প্রায় সময় মানুষজন তাদের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনকে খুঁজতে আসতো, যারা মূলত ওকিগাহারা জঙ্গলে ঘুরতে গিয়ে হারিয়ে যায়। আর পরবর্তীতে সেই জঙ্গলে তাদের লাশ পাওয়া যায়, আর লাশগুলো এই হোটেলে সংরক্ষণ করা হয়। তাই হোটেলের মহিলাটি ভেবেছিল সারার বোন জেসের লাশ হয়তো এখানে রয়েছে, কারণ প্রতিটি লাশের চেহারা বিভৎস ছিল, ছবি দেখে চেনার কোনো উপায় ছিল না। তো যাই হোক, তারা হোটেল থেকে বাহিরে আসলে এই হোটেলের আরেকজন মেয়ে সারাকে জিজ্ঞেস করছে সে কোথায় যাবে। উত্তরে জঙ্গলের কথা বললে মেয়েটি বলে এই জঙ্গল মানুষের ভয়কে টোপ হিসেবে ব্যবহার করে, মানে জঙ্গলে ঢোকার পর কেউ যদি হারিয়ে যায় আর সে যদি ভয় পেতে থাকে, তাহলে এই জঙ্গল তার সেই ভয় এবং সংকোচকে কাজে লাগিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, আর সেই সাথে বিভিন্ন ফাঁদে ফেলতে থাকে। এক সময় মানুষটিকে এই জঙ্গল এমন ভাবে ডিপ্রেশনে ফেলে দেয় যে তখন সেই মানুষটি তার নিজের অজান্তেই সুইসাইড করে নেয়। অদ্ভুত এই জঙ্গলটি অটোমেটিকলি মানুষের অতীত সম্পর্কে জানতে পারে, আর অতীতের সেই ভয়কে কাজে লাগিয়ে মানুষটিকে সে সুইসাইড করতে বাধ্য করে। যাই হোক, সারা সেখান থেকে একটি হোটেলে আসে, আর সেখানে এইডেন নামে এক লোকের সাথে তার পরিচয় হয়, যে কিনা একজন সাংবাদিক, আর সে এখানে ওকিগাহারা সম্পর্কে একটি প্রতিবেদন লেখার জন্য এসেছে। তারপর সারা তাকে তার পরিচয় দেয়, আর সে বলে সে তার টুইন সিস্টার জেসকে খুঁজতে এসেছে। সে আগামীকাল সেই জঙ্গলে যাবে, তার সাথে একজন গার্ডও থাকবে যে কিনা জঙ্গল সম্পর্কে ভালো আইডিয়া রাখে। এইডেন বলে সে সারাকে সাথে নিয়ে যাবে, তবে একটি শর্ত আছে। শর্তটি ছিল এই রকম, সারা আর জেস যেহেতু যমজ বোন, তাই তাদের লাইফের অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো সাধারণ মানুষের লাইফ থেকে অনেকটাই ভিন্ন। তাই সেই এক্সপিরিয়েন্স গুলো এইডেনের সাথে শেয়ার করতে হবে, যেগুলো এইডেন রেকর্ড করে রাখবে, আর নেক্সট প্রজেক্টে সে সেটার উপর একটি প্রতিবেদন লিখবে। তারপর সারা প্রথমেই তার মা বাবা থেকে শুরু করে। সে জানায় তার বাবা ভালো মানুষ ছিল না, সে বিভিন্ন অন্যায় কাজে জড়িত ছিল, তার বাবাই তার মাকে গুলি করে মেরে ফেলেছিল, আর তারপর সে নিজেই সুইসাইড করে মারা যায়। কথাটা শুনে এইডেন দুঃখ প্রকাশ করে। যাই হোক, পরের দিন সকালে এইডেন, সারা আর মিছি তিনজন একসাথে সে জঙ্গলে প্রবেশ করে। মিছি হলো এইডেনের গার্ড। জঙ্গলে ঢোকার সময় সারার কিছুটা অদ্ভুত ফিল হয়, এমন মনে হয় যেন তার কানে কানে কেউ কিছু বলছে। কিছু দূর যাওয়ার পর এইডেনের কাছে থাকা কম্পাসের কাঁটা খুব দ্রুত ঘুরছে। এমন তো হওয়ার কথা ছিল না, কারণ কম্পাসটি ছিল দিক নির্দেশনার জন্য, কিন্তু এটি এত দ্রুত ঘুরছিল যে তারা কোন দিকে আছে সেই দিকটাই বোঝা যাচ্ছিল না। তখন মিছি বলে অবাক হওয়ার কিছু নেই, এই জঙ্গলে এমন অনেক কিছুই ঘটবে যেগুলোর আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, মানে সবকিছু সত্যি হবে এমনটা না। জঙ্গলটি সবসময় আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে, আপনার মনের মধ্যে কনফিউশন তৈরি করবে, কোনটা আসল কোনটা মিথ্যে আপনি বুঝতে পারবেন না। তাই এগুলোর চিন্তা না করে সামনে আগানো যাক। তারপর আমরা ভয়ঙ্কর জঙ্গলটি দেখতে পাই, যেটা দেখি খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। চারপাশের পরিবেশ খুবই ভীতিকর ছিল, চারদিকে আত্মারা যেন হাহাকার করছিল। তারা কিছু দূর আগানোর পর হঠাৎ সারার সামনে একটি লাশ দেখতে পাই, যেটা দেখে মনে হচ্ছে লোকটি গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করেছে। তারপর তারা গাছ থেকে লাশটি নামায়, আর মিছি বন অধিদপ্তরে জানিয়ে দেয় লাশটি নিয়ে যাওয়ার জন্য। লাশের বিভৎস চেহারা দেখে সারা খুব ভয় পায়। তারা আর কিছু দূর যাওয়ার পর একটি তাঁবু দেখতে পায়, আর তাঁবু চেক করে সারা বুঝতে পারে এটা জেসের তাঁবু। দড়িতে কাপড় ঝুলানো দেখে মনে হচ্ছিল জেস হয়তো আশেপাশে আছে, তাই তারা সেখানে অপেক্ষা করার কথা চিন্তা করে। কিন্তু মিছি বলছিল আজকে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই তারা আগামীকাল এসে খুঁজবে। মিছি জেসের তাঁবুতে একটি চিঠি লিখে যেতে বলে, কিন্তু সারা জেসকে না নিয়ে সেখান থেকে যাবেই না, তাই শেষ পর্যন্ত এইডেনই সেখানে সারার সাথে থেকে যায়, আর মিছি সেখান থেকে চলে যায়। রাতের বেলা সারা যখন তাঁবুতে ছিল তখন হঠাৎ সে খেয়াল করে তাঁবুর উপর দিয়ে একটি হাত তাকে ধরতে আসছে, তাই সে ভাবে এইডেন হয়তো তাকে ভয় দেখাচ্ছে। কিন্তু তাঁবু থেকে বের হয়ে সে এইডেনকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। তারপর সারা যখন তাঁবুতে ঢুকতেই যাবে, ওই সময় সে দূরে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। সারা সেদিকে যায়, আর সেখানে স্কুলের সেই স্টুডেন্ট হাসিকো নামের মেয়েটিকে দেখতে পাই, যে কিনা বলছিল আমি জেস ম্যাডামকে খুব ভালোবাসতাম, আর সেজন্য তাকে খুঁজতে এখানে চলে এসেছি। আর আপনার সাথে থাকা এইডেন ভালো মানুষ না, সে ম্যাডামকে আগেই চিনতো, আর সেই জেস ম্যাডামকে এই জঙ্গলে এনেছে আর তাকে আটকে রেখেছে। এই কথা বলে মেয়েটি দৌড়াতে থাকে, আর সারা তার পিছনে যাবে। ঠিক ওই মুহূর্তে সে কিছু একটার সাথে আঘাত লেগে মাটিতে পড়ে যায়, আর তার হাত কেটে যায়। এবং ঠিক
তখনই এইডেন সেখানে চলে আসে আর সে সারাকে তাঁবুতে নিয়ে যায়। পরের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা দুজন তাঁবুর কাছে ওয়েট করে জেসের জন্য, কিন্তু জেস আসেনি। তাই এইডেন বলে সন্ধ্যা হওয়ার আগেই আমাদের এখান থেকে বের হতে হবে, আর তারপর আমরা বন বিভাগ থেকে লোক এনে জেসকে খুঁজবো। যেহেতু জেসের তাঁবু এখানেই পাওয়া গেছে, তার মানে সে আশেপাশেই কোথাও আছে। তখন সারা এইডেনের পেছন পেছন যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা খেয়াল করে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া একটি নদীর পানি যেদিকে যাচ্ছে, সারা আর এইডেন পানির স্রোতের বিপরীত দিকে যাচ্ছে। এর মানে হলো এইডেন সারাকে বেরোনোর কথা বলে উল্টো জঙ্গলের আরো মাঝখানে নিয়ে যাচ্ছে। তখন সারা এইডেনকে জিজ্ঞেস করলে এইডেন বলে এটাই বেরোনোর রাস্তা, কিন্তু সারা এটা বিশ্বাস করে না। তার মাথায় তখন গত রাতের মেয়েটির কথা ভেসে আসছিল। তাই সারা তখন এইডেনকে তার মোবাইলটি দিতে বললে এইডেন প্রথমে না করলেও সারা জোড়াজুড়িতে এইডেন তাকে মোবাইল দেয়, আর সারা মোবাইল চেক করে দেখতে পায় সেখানে জেসের পিকচার। তখন সারা জেসের ব্যাপারে জিজ্ঞেস করলে সে সারার সাথে ঝগড়া লেগে যায়। এক সময় সে সারাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন সারা এইডেনের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের আরো মাঝখানে চলে আসে, আর সে তার পেছনে এইডেনের কণ্ঠ শুনতে পায় যে কিনা তাকে ধরার জন্য মরিয়া হয়ে ছুটে আসছে। সারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের এমন একটি জায়গায় এসে পড়ে যেখানে চারদিকে দড়ি দিয়ে চিহ্ন করা ছিল। এর মানে হলো এই জঙ্গলে অনেক মানুষ এসেছিল যারা জঙ্গলের এই স্থানে এসে হারিয়ে যায়। তাই রাস্তা চেনার জন্য সবাই এভাবে দড়ি দিয়ে চিহ্ন দিয়ে রেখেছিল। যাই হোক, সারাও একটি দড়ি নিয়ে চিহ্ন দিতে লাগলো যেন সে হারিয়ে না যায়। চিহ্ন দেওয়ার সময় সে তার পিছন থেকে অদ্ভুত রকম শব্দ শুনতে পায়। পিছন থেকে সারাকে কেউ ডাকছিল, কিন্তু সারা পেছনে তাকায় না, কারণ সে জানে পিছনে আর যাই হোক মানুষ থাকতে পারে না। তারপর সে তার পেছনে একদম কাছে সেই ঝুলন্ত লাশটি দেখতে পায় যে কিনা বিভৎস চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে সারা আবার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি গুহার মধ্যে পড়ে যায়, আর সে সেখানে আবার সেই হাসিকোকে দেখতে পায় যার মুখে একটি রহস্যের হাসি ছিল। আর সে সারাকে বলছিল তোমার বোন এখানে আছে, এই তো গুহার আরেকটু ভিতরে, তোমার বোন তোমাকে ডাকছে, একবার দেখে যাও। সারা সামনে এগুতে যাবে, ওই মুহূর্তে সে হাসিকোর বিভৎস একটি চেহারা দেখতে পায়। ভয়ে সে চিৎকার দিয়ে উঠে এবং পিছনে চলে আসে। সারার চিৎকার শুনে এইডেন সেখানে চলে আসে আর উপর থেকে একটা দড়ি ফেলে, আর সেই দড়ি দিয়ে সারা উপরে উঠে আসে। তারপর এইডেন সারাকে তার নিজের কাছে থাকা একটি নাইফ দিয়ে দেয়, তাতেও যদি সারা এইডেনকে বিশ্বাস করে। তারপর সারা হাত ধোয়ার জন্য লেকের কাছে যায়। তো সে যখন তার হাতের ব্যান্ডেজটা খুলে, ঠিক ওই মুহূর্তে সে খেয়াল করে তার হাতের কাটা জায়গায় পোকা হয়ে গেছে, আর সেই পোকাগুলো তার হাতের রগ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল। সেটা দেখে সারা তাড়াতাড়ি নাইফটা হাতে নেয় পোকাগুলো বের করার জন্য। আর ঠিক তখন এইডেন সারাকে ডাক দিয়ে বলে সব ঠিক আছে কিনা। সারা এইডেনের দিকে তাকিয়ে বলে সব ঠিক আছে। তারপর সারা তার হাতের দিকে তাকিয়ে দেখে সেখানে আসলে পোকা ছিল না। তখন সে অবাক হয়ে যায়। তো যাই হোক, এইডেন সারাকে জানায় সামনে কিছু দূর আগানোর পর তারা একটি পুরনো বাংলো বাড়ি দেখতে পাবে, যেখানে হয়তো কোনো রেডিও ট্রান্সমিটার পাবে, আর সেটা দিয়ে তারা বন বিভাগে যোগাযোগ করবে। সারা এইডেনকে বিশ্বাস করে, আর তারপর তারা দুজন সেখানে যায়, আর সেখানে গিয়ে একটি রেডিও ট্রান্সমিটার পায়। তারপর এইডেন এটা চালু করার চেষ্টা করে। ঠিক তখন সারা পাশে থাকা একটি রুম থেকে জেসের কণ্ঠ শুনতে পায়। সারা রুমের দরজা খুলতে গিয়ে দেখে দরজা লক করা, আর ভিতর থেকে জেস আস্তে আস্তে বলছে তোমার সাথে কি এইডেন আছে? উত্তরে সারা হা বলে। তখন দরজার নিচ দিয়ে একটি চিঠি আসে, যেখানে লেখা ছিল এইডেন আমাকে এই রুমে আটকে রেখেছে, লুকিয়ে তার কাছ থেকে রুমের চাবিটা নাও আর আমাকে বের করো। ঠিক তখন এইডেন সারাকে ডাক দেয় আর তাকে সেই নাইফটি দিতে বলে, কারণ এটা দিয়ে সে রেডিওটি খুলে দেখবে কেন এটা চালু হচ্ছে না। সারা ভয়ে ভয়ে তাকে নাইফটি দেয়, আর সারা সেই রুম থেকে ছোট একটি নাইফ তার হাতে রেখেছিল নিজের সেফটির জন্য। সারা সেই নাইফটি এইডেনের গলায় ধরে আর জিজ্ঞেস করে এই রুমের চাবিটা কোথায়? তুমি আমার বোনকে এই রুমে আটকে রেখেছো? তখন এইডেন বলে এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা, কারণ আমি তোমার বোনকে কখনোই দেখিনি। এই জঙ্গল তোমাকে বোকা বানাচ্ছে, এখনো সময় আছে, তুমি তোমার নিজের
হুঁশে ফিরে আসো। অনেক বোঝানোর পরেও সারা তার কথা শুনছিল না, সে শুধু চাবিটা চাচ্ছিল। জোরাজুরির এক পর্যায়ে সারার ছুরিটা এইডেনের বুকে ঢুকে যায় আর সে সেইখানেই মারা যায়। মারা যাওয়ার পর রুমের দরজাটা অটোমেটিক খুলে যায়, অথচ ওই রুমের চাবির জন্যই সারা এইডেনকে অনিচ্ছা সত্ত্বেও মেরে ফেলেছে। আসলে বিষয়টা ছিল এরকম, এই জঙ্গলের কাজেই ছিল মানুষের ভয়কে কাজে লাগিয়ে তাকে বোকা বানানো। সত্যিকার অর্থে এই জঙ্গলে হাসিকো নামে কেউ ছিল না, আর এইডেনের মোবাইলে জেসের কোনো পিকচারই ছিল না। এই রুমটার মধ্যেও আসলে জেস ছিল না। এই সবগুলো ছিল সারার ভুল ধারণা, মানে এই জঙ্গল এখন সারার মস্তিষ্ক কন্ট্রোল করছে, আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে টেনে নিচ্ছে। তো যাই হোক, সারা ধীরে ধীরে সেই রুমের মধ্যে ঢুকে, আর সারা ভেবেছিল সেখানে হয়তো তার বোনকে খুঁজে পাবে, কিন্তু সে সেখানে তার মৃত বাবা মাকে দেখতে পায়। হঠাৎ সারার বাবা জেগে উঠে, আর তার চেহারাটা ছিল খুবই ভয়ঙ্কর। তখন সারা চিৎকার করতে থাকে, আর সেই সময় সারার ছুরি দিয়ে তার বাবার হাতটা কেটে ফেলে, আর সে দৌড়ে সেই বাড়ি থেকে বের হয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। হঠাৎ আমরা জেসকে দেখতে পাই, যে কিনা এখনো বেঁচে ছিল। আসলে সে জঙ্গলে ঘুরতে এসে হারিয়ে যায়। জেস সবার চিৎকার শুনে সেও ভয়ে দৌড়াতে থাকে। জেস দেখছিল সারা তার পেছন পেছন দৌড়ে আসছে। সে ভাবে এই জঙ্গলে তার বোন কিভাবে আসবে, সে তো ইউএসএ তে থাকে, সে এই জঙ্গলে আসতেই পারে না। জেস মনে করে কোনো আত্মা হয়তো সারা সেজে তাকে পেছন থেকে ডাকছে। ওইদিকে সারার হাজব্যান্ড রব এবং মিছি পুলিশকে সাথে নিয়ে জঙ্গলে আসে সারাকে খোঁজার জন্য। জেস দৌড়াতে দৌড়াতে রবের সামনে এসে পড়ে, আর তখন রব জিজ্ঞেস করে সারা কোথায়। তখন জেস অবাক হয়ে জিজ্ঞেস করে, সারা তো তোমার সাথে আমেরিকাতে থাকার কথা ছিল, সে এখানে কিভাবে আসবে? উত্তরে রব বলে, সারা তোমাকে খুঁজতে এই জঙ্গলে এসেছে, আর এখানে এসে সে হারিয়ে যায়। তখন জেস বুঝতে পারে পিছনে যে সারা ডাকছিল সেটা সত্যিকারের সারাই ছিল। আর তখন আমরা সারাকে দেখতে পাই। সারা আর দৌড়াতে পারছে না, সে তার সামনে সে হাসিকোকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে আছে, আর সে সারার হাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তখন সারা তার হাতের দিকে তাকালে দেখতে পাই সে তার বাবার হাত মনে করে তার নিজের হাতটাই কেটে ফেলেছে, আর তার হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। হঠাৎ মাটির নিচ থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে, আর সেগুলো সারাকে টেনে মাটির নিচে নিয়ে যায়। অর্থাৎ জঙ্গলে থাকা আত্মাগুলো সারাকে তাদের নিচের দলে নিয়ে যায়। এটাই তো হওয়ার কথা ছিল। ওকিগাহারা জঙ্গল মানুষের ভয়কে কাজে লাগিয়ে তার নিজের অজান্তেই তাকে সুইসাইড করতে বাধ্য করে। তো বন্ধুরা, এই ছিল মুভির কাহিনী। মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।